নমস্কার, সকলকে স্বাগত জানাই। এই 2025 সাল পড়েছে। এই 2025-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, যে তিথিগুলো আমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য আগামী দিনে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, এই কুম্ভ মেলা কিন্তু মহাকুম্ভ মেলা, এবং এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় 12x12 অর্থাৎ 144 বছর পর পর। এবং এই কুম্ভ মেলার কী গুরুত্ব, কেন কুম্ভ মেলা নামকরণ হলো, এবং এই কুম্ভ মেলা কোথায় কোথায় হয়, এবং এই বছরের কোথায় কোথায় শুভ তিথি রয়েছে যেক্ষেত্রে কুম্ভ স্নান করা খুব একটা গুরুত্বপূর্ণ ক্ষণ, সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, হিন্দু শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে পুরাণতত্ত্ব বলছে যে বিষ্ণু পুরাণে বিশেষ করে বলা হচ্ছে যে যখন দেবতারা শ্রীহারা হয়ে গেল অর্থাৎ তাদের সমস্ত কিছু হারিয়ে গেল, তার সঙ্গে সঙ্গে যখন রাক্ষসদেরও এরকম অবস্থা তৈরি হয়ে গেল, তারা তখন কিন্তু তাদের নিজের অন্ন পর্যন্ত জোগাড় করতে পারছিল না। তাদের ক্ষুধায় তারা ভীষণভাবে কষ্ট পাচ্ছিল। এমন একটা পরিস্থিতি অর্থাৎ দেবতারা এবং কিন্তু অসুর উভয়দের মধ্যে তৈরি হয়ে গেছিল, এবং সেটা অবশ্যই সেই মুনির অভিশাপে হয়েছিল। কিন্তু এই অবস্থা চলতে চলতে তারা সিদ্ধান্ত উপনীত হলো যে তারা সমুদ্র মন্থন করবে, এবং এই সমুদ্র মন্থন করলে উভয়ে মিলে সমুদ্র মন্থন করলে তারা আবার কিন্তু পুনরায় যেগুলো তাদের থেকে চলে গেছে, যেগুলো তাদের থেকে হারিয়ে গেছে, যেগুলো তাদের থেকে পুরোপুরি অন্য স্থানে চলে গেছে, সেগুলো আবার পুনরায় তারা ফিরে পাবে। এবং এই আশায় তারা উভয়ে মিলে সমুদ্র মন্থন শুরু করলো, এবং এই সমুদ্র মন্থনে অবশ্যই সেখানে সেই রত্নগুলো আবার উঠে আসলো, এবং 14টা রত্ন উঠে এসেছিল আমরা জানি, এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল এই অমৃত সুধা। যে অমৃত সুধা একটা কলসের মধ্যে করে উঠে এসেছিল, যে কলসটার নাম হচ্ছে কুম্ভ। সেই জন্য এই কলসের অপর নাম কুম্ভ বলা হয়। এবং এই কুম্ভ অর্থাৎ এই কলসের মধ্যে যে অমৃত সুধা উঠে এসেছিল, এবং সেটা পাওয়ার জন্য দেবতারাও যেমন অতিষ্ঠ হয়ে পড়েছিল, রাক্ষসরা বা কিন্তু অসুররাও কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিল কারা এটা পাবে, এবং এই নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ তৈরি হয়, তাদের মধ্যে এটা একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এবং সেক্ষেত্রে অনেকে ছদ্মবেশে সেখানে রাহু কেতুর অবস্থান, সেগুলো নিয়ে আজকের আলোচনা করছি না, কিন্তু এটা পাওয়ার জন্য যখন উভয় মিলে কার এটা প্রাপ্য এইটা নিয়ে যখন আলোচনায় বসলো, তখন কিন্তু সেই সময়কাল ছিল 12 দিন, যেটা আমাদের মনুষ্য জন্মে সেটা 12 বছরকে ইঙ্গিত করা হয়। এবং এইটাকে নিয়ে যখন একবার ওখানে ছুটে ছুটে বেড়াচ্ছে দেবতারা, এবং তখন কুম্ভটা অর্থাৎ অমৃত সুধা বা অমৃত কলসটা যখন বিষ্ণুর হাতে এসে পৌঁছালো, কিন্তু বিষ্ণুদেব অর্থাৎ ভগবান বিষ্ণু তিনি কিন্তু সেটাকে রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে লাগলো, বা বিভিন্ন জায়গায় তার স্থান পরিবর্তন করলো। এবং এই মতো অবস্থায় সেই কুম্ভর থেকে বা সেই কলস থেকে এক ফোঁটা করে 4 ফোঁটা 4টে জায়গায় পৃথিবীর স্থানে বিভিন্ন স্থানে গিয়ে সেই 1 ফোঁটা করে অমৃত পড়ে গেছিল। এবং এই যে অমৃত যেখানে যেখানে পড়েছিল সেই জায়গাগুলো আমি নামগুলো একটু বলে দিই। বলছে একটা হচ্ছে নাসিক, একটা হচ্ছে উজ্জয়িনী, একটা জায়গা হচ্ছে প্রয়াগরাজ, আর একটা হচ্ছে হরিদ্বার। এই 4 জায়গাতে কিন্তু এই নির্দিষ্ট তিথি মেনে সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কারণ ওই 4টে ফোঁটা এক ফোঁটা মানে বিরাট ব্যাপার, এবং সেই জন্য আমরা ওই নির্দিষ্ট সময় গিয়ে ওই নির্দিষ্ট তিথি ধরে সেখানে আমরা পৌঁছাই, এবং সেখানে বিভিন্ন সাধু সন্ন্যাস ভালো এবং বিভিন্ন সাংসারিক মানুষ তারা হয়তো জ্ঞানত বা অজ্ঞানত কোনো পাপ কাজ করেও হয়তো বসেছে, বা সেটা তারাও হয়তো জানে না, কিন্তু সেখানে গিয়ে নির্দিষ্ট ওই তিথিতে যদি সেই স্নান করে সেই গঙ্গা বক্ষে, বা সেখানে নির্দিষ্ট
যে নদীগুলোর কানেকশান পাবে, আমি অবশ্যই আলোচনা করব যে কোন স্থানে কোন নদীর কানেকশান, এবং সেখানে গিয়ে স্নান করলে তারা বলে যে তাদের সমস্ত পাপ ধুয়ে যায় এবং তারা জীবন অমৃত হয়ে থাকতে পারে, আজীবন খুব ভালোভাবে থাকতে পারে এবং মানুষের উপকার এবং প্রশংসনীয় জায়গা তৈরি হয়। তাহলে এই হচ্ছে কুম্ভ মেলার নির্দিষ্টভাবে বৈশিষ্ট্যগুলো রয়েছে। এবং সেই জন্য আবার বলছি যে কলসে উঠে এসেছিলো সেই কলসটাকে কুম্ভ বলেই এখানে আখ্যা দেওয়া হয়েছে। এবং দেখবেন যে কুম্ভ রাশিতে আপনারা যারা জানেন যে আমাদের যে 12টা রাশি রয়েছে, 12টা রাশির মধ্যে কুম্ভ রাশিতে একটা কলসকে ইঙ্গিত করা হয়, যে কলস পরিপূর্ণ রয়েছে এবং খুব সাবধানে মাথায় করে একজন বা ঘাড়ে করে একজন সেটা একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তাই কুম্ভ মেলা কখন কখন হবে, কোথায় কোথায় হবে, আমরা একটু আলোচনা করে নিই। প্রথম অবস্থায় দেখুন কুম্ভ মেলা বলতে কি কি বোঝায় এখানে। বিশেষ করে প্রতি 4 বছর পর পর এই মেলা এই নির্দিষ্ট তিথিতে হয় এবং এটাকে বলা হয় কুম্ভ মেলা 4 বছর পর পর। এবং এখানেও কিন্তু ওই যে নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ এবং হরিদ্বার এই 4 জায়গাতেই অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। আর অর্ধ কুম্ভ মেলা বলে একটা কুম্ভ মেলা হয়, সেটা কিন্তু 6 বছর পর পর হয় এবং সেটা বিশেষ করে কিন্তু প্রয়াগরাজ অর্থাৎ প্রয়াগরাজেই কিন্তু ওই অর্ধ কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হয়। আর পূর্ণ কুম্ভ মেলা বলে অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে 12 বছর পর পর হয় এবং সেটাও কিন্তু ওই সব জায়গাতেই হয়। আর মহাকুম্ভ মেলা যেটা 12 বছর কুম্ভ সমাপ্তি অর্থাৎ 12x12 অর্থাৎ এই রকম 12 বছর 12টা পূর্ণ কুম্ভ মেলা যখন অনুষ্ঠিত হবে, তারপরে যে কুম্ভ মেলাটা হবে অর্থাৎ 12 বছরের মাথায় মানে 12 বছর পর পর যে পূর্ণ কুম্ভ মেলা হয়, সেই পূর্ণ কুম্ভ মেলা এরকম যখন 12টা পূর্ণ কুম্ভ মেলা হবে, তার পরে যে অর্থাৎ সেই নির্দিষ্টক্ষণে যে কুম্ভ মেলাটা হবে সেটাকে বলা হয় মহাকুম্ভ মেলা। সেই জন্য বলা হচ্ছে এটা 144 বছর 12x12 144 বছরের মাথায় এই কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হয়, যেটা এই বছর এই 2025 সালে কিন্তু এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে এবং সেটা কিন্তু প্রয়াগরাজেই অনুষ্ঠিত হবে। এবং তার সঙ্গে সঙ্গে অন্য জায়গাও কিন্তু সেই কুম্ভ মেলা, অন্যান্য কুম্ভ মেলা যেমন হয় সেগুলো হবে। এবং এগুলো কোথায় কোথায় হয়, আমাদের ওই যে অমৃত সুধা, অমৃত যে 4 ফোঁটা পড়েছিল, যে 4টে সিটিকে ইন্ডিকেশন করলাম, 4টে শহরকে বললাম, এবং সেগুলো কোথায় অবস্থিত সেগুলো একটু নিয়ে আলোচনা করি, অবশ্যই করব। এবং এটা বলছে যে প্রথম উত্তরপ্রদেশ, বলছে উত্তরপ্রদেশের যমুনা, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক আরেকটা নদী হচ্ছে সরস্বতী। এই সরস্বতীর তীরে কিন্তু যে সঙ্গম স্থল, সেখানে এই প্রয়াগের মেলা অনুষ্ঠিত হয়, যেটা কুম্ভ মেলা। এবং এখানে 4 বছর পর পর যেমন হয় এবং তার সঙ্গে সঙ্গে 12 বছর পর পরও এখানে হয়। এবং এই বছর 2025-এ এখানে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে এবং বিশাল সমারোহে। এবং এটা কবে থেকে কোন পর্যন্ত চলবে সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে বলছি। এবং নেক্সট হচ্ছে আরেকটা জায়গা, যেটা হচ্ছে হরিদ্বার, এবং সেখানেও গঙ্গার তীরবর্তী জায়গায়, অর্থাৎ যেমন প্রয়াগরাজে 3টে নদীর সঙ্গম স্থলে হয়, যেটাকে অনেক সময় ত্রিবেণী স্থান বলা হয়। এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্থান। এবং এখানে বিশেষ করে এই সরকার, এখানকার সরকার কিন্তু ভীষণভাবে এটাকে মানে খুব সুন্দর রক্ষণাবেক্ষণার সঙ্গে আরম্ভ করে সমস্ত রকমের ফেসিলিটি দিয়ে এই অনুষ্ঠান, এই মেলাটাকে অনুষ্ঠিত করে। যেমন আমাদের এখানেও যেমন গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, সেইভাবেই কিন্তু এটা অনেকটা এরিয়া নিয়ে এই প্রয়াগরাজে কিন্তু অনুষ্ঠিত হয়। এবং এর সঙ্গে সঙ্গে হরিদ্বার, এবং হরিদ্বারেও বলছে গঙ্গার তীরে কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়। এবং এই হরিদ্বারে কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং প্রতি 6 বছর পর পরও কিন্তু এই অর্ধ কুম্ভ মেলাও কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এই হরিদ্বারের এবং এই গঙ্গার তীরবর্তী জায়গা, যেটা এই বছরেও কিন্তু সেখানে অনুষ্ঠিত হবে। এবং এরপরে বলছে নাসিক, বলছে মহারাষ্ট্রের
গোদাবরী নদীর তীরে অবস্থিত এই নাসিক, এবং এই কুম্ভমেলা প্রতি 12 বছর পর পর কিন্তু এখানেও কিন্তু অনুষ্ঠিত হয়। এবং এর সঙ্গে সঙ্গে উজ্জয়িনীতে বলছে উত্তর মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, এবং এখানেও 12 বছর পর পর হয়। অর্থাৎ এই যে কুম্ভ মেলাগুলো, অর্থাৎ কোথাও 4 বছর, কোথাও 12 বছর, কোথাও 6 বছর এই যে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই 4টে স্থান খুব গুরুত্বপূর্ণ, যেটা আগামী বছর অর্থাৎ এই 2025 সালের 2025-এর কবে অনুষ্ঠিত হবে না, 2025-এর কিন্তু 13ই ফেব্রুয়ারির থেকে 13ই জানুয়ারির থেকে শুরু হবে, আর 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভমেলা চলবে। এবং এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে নির্দিষ্ট কটা তিথি রয়েছে, যে নির্দিষ্ট তিথিতে আপনি ওই সঙ্গম স্থলে, অর্থাৎ এই সঙ্গম স্থল যেগুলো বললাম, যে প্রয়াগরাজ যে ত্রিবেণীর সঙ্গম স্থল, এবং তার সঙ্গে সঙ্গে উজ্জয়িনীর যেটা বললাম, নাসিক যেটা বললাম, হরিদ্বার যেটা বললাম, সেই সব নির্দিষ্ট জায়গায় যদি আপনি নিজেকে কিন্তু ওখানে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তিথিতে স্নান করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক কিছুর বাধা বিপত্তি, আপনার জীবনের হতাশার জায়গা, আপনার জীবনের হয়তো আপনি কোনো অভিশপ্ত কোনো জীবন আপনার ক্ষেত্রে রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা গেল কোনো জ্ঞানত বা অজ্ঞানত কোনো পাপ কাজ করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি স্নান করলে আমাদের সেটা শাস্ত্রে বলছে যে আপনি সেখান থেকে শুদ্ধ হয়ে যাবেন, এবং আপনি অনেক কিছু সেখানে ধুয়ে যাবে, আপনার অনেক পাপ সেখান থেকে ধুয়ে যাবে। সেই জন্য প্রচুর প্রচুর মানুষ এই নির্দিষ্ট তিথিতে সেখানে কিন্তু উপস্থিত থাকবে। এবং এই যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে, আমি অবশ্যই আলোচনা করব যে এই তিথিগুলো কখন কখন এখানে বিশেষ করে বলা হচ্ছে যে 13 তারিখ রয়েছে, 13ই জানুয়ারি, 13th জানুয়ারি, সেখানে হচ্ছে এই নির্দিষ্ট তিথিটা, যেটা বলা হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে, এবং তারপরের দিন মকর সংক্রান্তির তিথি 14 তারিখ, এবং এরপরে যেটা আপনি পাবেন 3 তারিখ, অর্থাৎ 3 তারিখে কি না, 3 তারিখে হচ্ছে বাসন্তী পঞ্চমী, এবং এইটা সোমবার পড়েছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, এবং তারপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে পড়েছে, সেখানে কিন্তু একটা এখানেও বলবো ফেব্রুয়ারি মাসের একটা 4 তারিখে, সেখানেও কিন্তু এটাও খুব জাগ্রত, এবং 13ই ফেব্রুয়ারি হচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেক্ষেত্রে কিন্তু মাঘ মাসের পূর্ণিমা তিথি, এটাও কিন্তু পুণ্য স্নান, এবং এখানেও কিন্তু আপনি ওই নির্দিষ্ট তিথিতে স্নান করতে পারেন। তাছাড়াও পরের যেটা শেষ, যেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি মহা কিন্তু শিবরাত্রি তিথি, এবং সেখানেও কিন্তু আপনি এই পুণ্য তিথিতে স্নান করতে পারেন। এবং এই যে মেলাটা ওই নির্দিষ্ট তিথি পর্যন্ত চলে এবং চলবে, তাই এই বছরটা খুব গুরুত্বপূর্ণ কুম্ভ মেলা উপলক্ষে। এই যে কুম্ভ মেলা নিয়ে আমি আলোচনা করলাম যে কুম্ভ মেলাটা কোথায় কোথায় অনুষ্ঠিত হয়, এবং এই নির্দিষ্ট স্থানগুলো দেখবেন যে এই যে নির্দিষ্ট তিথিগুলো বললাম, ডেটগুলো বললাম, খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই বছরটা বিশেষ করে যেহেতু মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেই প্রয়াগরাজে, এবং এই প্রয়াগরাজের এমন একটা সঙ্গম স্থল যেখানে কিন্তু 3টে নদীর মিলন হচ্ছে, এবং 3টে নদীর যে জলস্রোত একটা জায়গায় এসে যখন লাগছে, এবং সেখানে একটা দারুণ মানে একটা বলবো যে সেখানে একটা এমন সুন্দর একটা পাক তৈরি হচ্ছে, এবং সেটা ভীষণভাবে আকর্ষণ। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যখন ওইখানে স্নান করবেন ওই নির্দিষ্ট তিথিতে গিয়ে, তখন বলা হচ্ছে যে আপনার মধ্যেও ওই যে গঙ্গার যে যমুনা এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে সরস্বতীর যে স্নানের, অর্থাৎ সেখানে আপনার সেই জলের আপনার স্নানে আপনি পরিশোধিত হয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভমেলার যে বৈশিষ্ট্য রয়েছে সেটাতে অবশ্যই সেখানে রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে হাজার হাজার মানুষ, মানে হাজার হাজার মানুষ, এবং সেটার একটা বিরাট এরিয়া নিয়ে এই মেলা কিন্তু অনুষ্ঠিত হয়, বিরাট এরিয়া নিয়ে। এবং সেখানে বিভিন্ন সাধু সন্ন্যাস, এবং তার সঙ্গে সঙ্গে অঘরী, বিশেষ করে যারা অঘরী রয়েছেন
তারাও কিন্তু ওই সময় গিয়ে ওখানে স্নান করেন এবং ওই নির্দিষ্ট তিথিতে। এবং এটা বিশেষ করে এই বছরে যেমন শুরু হচ্ছে 13 তারিখে, অর্থাৎ 13th জানুয়ারির থেকে শুরু হচ্ছে এবং 26 ফেব্রুয়ারি কিন্তু শেষ হচ্ছে। সুতরাং এই নির্দিষ্ট তিথির মধ্যে বেশ কিছু ডেটগুলো বললাম, সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে এই নির্দিষ্ট সময় গিয়ে তারা ওখানে উপস্থিত হচ্ছে এবং তারা স্নান করছে এবং তাদের যে বিভিন্ন ক্রিয়াগুলো সেখানে সারছে। তাহলে এখানে এর সঙ্গে সঙ্গে কী কানেকশান, জ্যোতিষশাস্ত্র কী বলছে? এখানে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, দেখুন এই জ্যোতিষশাস্ত্রের কিছু কানেকশান রয়েছে। আমি যেমন বললাম 12 বছর পর পর এই কিন্তু মহাকুম্ভ মেলা বা এই অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তাহলে এই 12 বছর পর পর কেন হয়, এখানে 12 বছর কেন উল্লেখ করা হলো? কারণ এখানে বিশেষ করে বলা হচ্ছে, দেখুন এখানে কয়েকটা জিনিস বলছে। পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হতে 12 বছর, অর্থাৎ একটা কুম্ভ মেলার থেকে আর একটা কুম্ভ মেলাতে যেতে 12 বছর সময় লাগে, অর্থাৎ 12 বছর পর পর হবে। কেন হবে? কারণ এখানে বৃহস্পতি, অর্থাৎ এই বৃহস্পতি যখন বৃষ রাশিতে গিয়ে অবস্থান করে এবং এই বৃহস্পতি বৃষ রাশিতে এখানে অবস্থান করছে, এখানে বৃহস্পতির যে কানেকশন, বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং সেখানে আর কে অবস্থান রয়েছে কার না, সেখানে অবস্থান রয়েছে শুক্র, অর্থাৎ তার সেই বৃষ রাশির যে অধিপতি হচ্ছেন তিনি শুক্র। তাহলে শুক্র হচ্ছে রাক্ষসদের কিন্তু গুরু, তিনি হচ্ছেন শুক্র, এবং দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি। এরা যৌথ কানেকশন পাচ্ছে ওই বৃষ রাশিতে, এবং এই বৃষ রাশিতে যখন শুক্র যে বছর থাকবে সেই বছরে কিন্তু নির্দিষ্ট তিথি মেনে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। এবং এর সঙ্গে সঙ্গে রবি, অর্থাৎ রবি গ্রহ যখন কর্কট, অর্থাৎ রবি গ্রহ যখন ধনু রাশির থেকে যখন সে কুম্ভ রাশিতে গিয়ে অবস্থান করবে, মকর রাশিতে যাচ্ছে, ধনু রাশির থেকে মকর রাশিতে যখন অবস্থান করছে, এবং সেখানে কিন্তু এই কুম্ভ মেলা এই নির্দিষ্ট তিথির থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ মকর যে সংক্রান্তি, সেই মকর সংক্রান্তি শুরু হচ্ছে, এবং সেখানে শনিদেব কি হচ্ছে, অর্থাৎ এখানে রবি শনির ঘরে গিয়ে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রেরও অবস্থান রয়েছে। এখানে এই যে কম্বিনেশনটা আমি কেন বললাম, কারণ গ্রহগত কানেকশন অনুযায়ী রবিকে পিতৃস্থানীয় দেখা হয়, অর্থাৎ পিতৃকারক গ্রহ বলা হয় রবিকে, আর চন্দ্রকে মাতৃকারক গ্রহ বলা হয়, আর গুরু অর্থাৎ বৃহস্পতিকে গুরুর স্থানীয় রাখা হয়। অর্থাৎ এই তিনটে গ্রহই কিন্তু একটা জাতক জাতিকার গুরু স্থানকে দখল করে রেখেছে। তাই এরা যখন নির্দিষ্ট স্থানগুলো দেখবেন যে প্রত্যেকটা গ্রহরই কিন্তু যে অবস্থান পাচ্ছে পুরোটা তার অ্যান্টি ঘরে গিয়ে অবস্থান করছে, এবং এই সময়টাই কিন্তু আমাদের এই চলে কি না এই কুম্ভ মেলা। এবং এই সময় কালে যে আপনি যে স্নান করছেন, যে আপনি আপনার নিজের যে পাপ সেইটা আপনি ওই স্নানের মাধ্যমে সেখানে ধুয়ে আসছেন, সেটা আপনি জ্ঞানত হোক অজ্ঞানত হোক, যে কাজই আপনি করুন না কেন। তাই এই নির্দিষ্ট তিথিকে আমরা এতটাই গুরুত্ব দিই এই কুম্ভ মেলা। আমি কুম্ভ মেলার বিস্তারিত বিভিন্ন ক্ষেত্রগুলো বললাম, এবং এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু রয়েছে যেগুলো এই সময়ের মধ্যে সবটা বলা সম্ভব হলো না, তবুও বলবো যে কুম্ভ মেলাটাকে আপনি আপনার যদি হয়তো ওই প্রয়াগরাজে আপনি হয়তো যেতে পারছেন না, বা আপনি হয়তো অন্যান্য যে জায়গাগুলো বললাম বিশেষ করে সেই নির্দিষ্ট জায়গাগুলোতে হয়তো আপনি হয়তো পৌঁছাতে পারছেন না, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার এই জায়গাগুলোতে আপনি যেতে পারবেন না, অর্থাৎ নাসিক বলুন, উজ্জয়িনী বলুন, প্রয়াগরাজ বলুন বা হরিদ্বারে বলুন, এখানে হয়তো আপনি পৌঁছাতে পারছেন না, কিন্তু আপনার নিকটবর্তী যে গঙ্গার স্থান রয়েছে, গঙ্গা রয়েছে, সেই গঙ্গাতে গিয়েও কিন্তু ওই তিথিতে আপনি গিয়ে স্নান করে আপনি শুদ্ধ হতে পারেন। ওই তিথিতে আপনি স্নান করলে আপনি অনেক পুণ্যি লাভ করবেন। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় পুণ্যি লাভ করা। আপনি পুণ্যি লাভ করতে পারবেন ওই নির্দিষ্ট তিথিতে। হয়তো আপনি এমন জায়গায় আছেন সেখানে হয়তো গঙ্গার নেই, কিন্তু কোনো নদী আছে, তাহলে সেখানে গিয়েও আপনি যদি ওই নির্দিষ্ট তিথিতে, যেটা
একদম সমুদ্র যখন উঠছে, অর্থাৎ যখন বিশেষ করে বলা হচ্ছে যখন সূর্য সবে উঠছে, এবং সেটা বিশেষ করে যে নির্দিষ্ট তিথি তার আগে কিন্তু ৪৫ মিনিট আগে যদি আপনি সেখানে গিয়ে স্নান করতে পারেন, তাহলেও কিন্তু আপনি পুণ্য স্নান করবেন। আবার দেখা গেল যে আপনি হয়তো আপনার সেখানে নদীও কোনো নেই, কিন্তু কোনো জলাশয় আছে, বা আপনি নিজেও যদি ওই নির্দিষ্ট সময়ে স্নান করে পবিত্র হয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করেন, তাহলেও কিন্তু আপনি পবিত্রতা লাভ করতে পারেন। এইগুলোই আজকে ছিল, কারণ এই কুম্ভ মেলা এবং এই নির্দিষ্ট তিথি যেগুলো বললাম, নির্দিষ্ট ডেট ধরে ধরে, এবং সেই ডেট ধরে আপনি যদি পুণ্য স্নান করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু কিন্তু পজিটিভ এনার্জি পাবেন। তাই বারবার বলি যে জন্মছকের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকে, সেই বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য চাই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক কিছু গাইডলাইন, যেগুলো আপনার জীবনকে কিন্তু আগামী দিনে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সেই জন্য দেখবেন যে বিগত দিনে আমার কাছে যারা এসছিল, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো জায়গায় রয়েছে এবং ভালোভাবে তাদের কিন্তু লাইফটাকে পরিচালনা করছে। সেই জন্য যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমার চেম্বারগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো কিন্তু আপনারা পাচ্ছেন আমাকে কিন্তু হরিদ্বার, কখনো আবার পাচ্ছেন কিন্তু আমাকে কি না তারাপীঠেও পাচ্ছেন, যেমন তার সঙ্গে সঙ্গে কামাখ্যাতেও পাচ্ছেন, বেনারসেও পাচ্ছেন। বিভিন্ন জায়গায় আমি যাই এবং বিভিন্ন ধরনের এক এক ধরনের কাজ এক এক জায়গায় কিন্তু হয়। তাই আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, সেই সমস্যার সঠিক স্থান, সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বারে ফোন করবেন। তাছাড়াও আমার নিকটবর্তী যে চেম্বারগুলো রয়েছে, আমার নিজ গৃহমন্দিরে রবিবার বসি, এবং এর সঙ্গে সঙ্গে সোমবার ব্যারাকপুরে পাবেন, সোমবারে কিন্তু শ্রীরামপুরেও পাবেন, মঙ্গলবার তারাপীঠে, মঙ্গলবার করে কিন্তু কালীঘাটে চেম্বার রয়েছে, আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার, এবং শুক্রবার কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে। তাছাড়া বুধবার কিন্তু ৫টার থেকে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। তাহলে এই চেম্বারগুলো আপনার কাছে যেটা মনে হবে কাছাকাছি, সেটার জন্য বুকিং করার জন্য বা নামটা লেখানোর জন্য অবশ্যই বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, বা হেল্পলাইন নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে একবার ফোন করে নিন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন সমস্যা আপনার জীবনে আসবে, সমস্যা এই যে যেমন 2025 সাল, অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আসবে, আবার অনেকের ক্ষেত্রে খুব ভালো সময়ও তৈরি হবে। তার জন্য আমি আবার বলি, বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক বিধান, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আপনার জীবনে কখন ভালো আসতে পারে, কখন খারাপ আসতে পারে, এবং সেটাই সঠিক যদি গাইড করা যায়, তাহলে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। যেমন বিগত দিনে যারা এসছিল, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, এবং আপনিও কিন্তু যে সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, যদি তার প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে দেয়া যায়। তাই শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে, আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি।
আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য।
তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে।
আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।